কবরী আপা, প্লিজ আপনি বসেন। কেমন আছেন আপনি? কি মনে হচ্ছে? অনেক ভালো। তাই ভালো আছি। আপনি বসেন, আপনি অনুমতি দিলে আমি বসতে চাই। প্লিজ। অনেক ভালো লাগলো কবরী আপা, আপনার সাথে পাশাপাশি মুখোমুখি এভাবে বসবো, কথা বলবো, আপনার ইন্টারভিউ আমি নেব। আমার জন্য সত্যি এটা একটা স্বপ্ন পূরণের মুহূর্ত। আসলে ইন্টারভিউ কেন, আমরা কথা বলতে এসেছি, গল্প করতে এসেছি। কারণ তুমি তো জানো, তোমার সাথে আমার আগে দেখা হয়েছিল একটা ছবিতে। আমি আপনার ছেলের ভূমিকা অভিনয় করেছিলাম জীবনের গল্প ছবিতে। জীবনের গল্প ছবিতে। তো সুতরাং আমাদের পরিচয় তো আগে থেকেই ছিল। তোমার প্রোগ্রামে আমি মাঝে মাঝে দেখি, তবে আমি খুব একটা উৎসাহিত হই না এই প্রোগ্রামে আসতে। কারণ আমি চাই খোলামেলা কথা। এটা আমার একটা বদনামও আছে, আমাকে অনেকে বলে ঠোঁট কাটা, কিন্তু বাট ঠোঁট কাটাকাটির মধ্যে আমি নাই, ঠোঁট জোড়া লাগানোর মধ্যে আমি আছি। সুতরাং দেখতে আসলাম যে তুমি কি করছো। কারণ বাসার মধ্যে টেলিভিশন দেখা আর বড় পর্দার ছবির মানুষ আমরা, উই আর ইউজ টু যে বড় পর্দার ছবি দেখতে দেখতে। কারণ বাসার মধ্যে যখন টেলিভিশনে দেখি, চ্যানেলে দেখি, তখন একটা ফোন আসলো, গেস্ট আসলো, দৌড়ালাম, একটু একটু দেখা হয়। তা আমি ভাবলাম তুমি যখন আমাকে আমন্ত্রণ করেছো তো গিয়ে দেখেও আসি। কারণ আমি চাই নতুনরা যেন আসে, আমরা যে যাব নতুনরা আসবে। চেয়ার তো ছেড়ে দিতেই হবে, সারা জীবন তো চেয়ারে বসে থাকা যাবে না। তো সুতরাং আমি সবসময় নতুনদের এনকারেজ করি। একদিকে আমরা দেখেছি যে উত্তম কুমার, সুচিত্রা সেন, আরেকদিকে আমরা বাংলাদেশে পেয়েছি কবরী, রাজ্জাক। আমরা ছোটবেলায় বড় হয়েছি যে জুটির গল্প শুনে, সেই জুটির একজন কিংবদন্তি আপনি আমাদের মাঝে আছেন, আরেকজন তো কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন। এই যে এত বড় একটি জুটি বাংলাদেশে, এবং সেই জুটির আপনি একজন মহানায়িকা, আপনার আসলে কেমন লাগে ভাবতে, বা আসলে ঘটনাটা ওই সময় কেমন উপভোগ করেছিলেন এই জুটিটাকে আপনি? আমরা যখন অভিনয় করছিলাম তখন কি এরকম জুটি হবে, এরকম অনেক মানুষ দেখবে আমাদের, ওই চিন্তা করে কিন্তু করিনি। আর জুটি প্রথা যেটা, সেটাতে একটা পজিটিভ আছে, একটা নেগেটিভ আছে। যেমন অনেক দর্শক আবার যে জুটি দেখতে পছন্দ, মানে কবরী থাকলে রাজ্জাক থাকবে, কিংবা রাজ্জাক থাকলে কবরী থাকবে। আমরা কিন্তু দুই ছবিতে আসছি। রাজ্জাক সাহেব তো অনেক কষ্ট করে এসছেন ওয়েস্ট বেঙ্গল থেকে, ওনার পরিবার নিয়ে, ওই গল্প তো আমাদের অনেকেই জানেন যারা। আর আমি এসছি তো একেবারেই ছোটবেলা, মানে আমি প্রথম এন্ট্রিতেই নায়িকা হিসেবে, কিংবা প্রথম সুতরাং ছবিতে 1964 সনে ওই ছবি। তখন আমি একেবারেই বাচ্চা, হাফ প্যান্ট পরে আসলাম। তখন দত্তদা কিন্তু তখন অনেক সিনিয়র, আমি একেবারেই ছোট, কারণ ওই কিশোরী একজন অভিনেত্রী দরকার ছিল। যাই হোক, তখন কিন্তু জুটির কথা চিন্তা করে তো আসিনি। আর আরেকটি মজার কথা, সেটি হলো জুটি প্রথা ছাড়াও কিন্তু দর্শক আমাদের ইন্ডিভিজুয়াল অনেক ছবিতে পছন্দ করে। যেমন রাজ্জাক সাহেব ববিতার সাথে অ্যাক্টিং করেছে, শাবানার সাথে অ্যাক্টিং করেছে, সেই ছবি সুপার ডুপার হয়েছে। আবার আমার সাথে যেটা হচ্ছে, সেটা একটা কাকতালীয় ভাবে, মানে উই ওয়ার ভেরি ভেরি পপুলার আর কি, মানে এই থেকে অবিশ্বাস্য পপুলার হয়ে গেল। কিন্তু তাছাড়া আমি এর সাথে কাজ করেছি ফারুক সাহেবের সাথে, সুজন সখী, সারেংবু, সুপার ডুপার, তারপরে মাসুদ পারভেজের সাথে মাসুদ রানা ছবিতে কাজ করেছি, প্রেম বন্ধনে কাজ করেছি, বুলবুল সাহেবের সাথে দেবদাস করেছি, অনেক ছবির নাম মানে এখন হয়তো মনেও পড়বে না। আজিম ভাইয়ের সাথে 7 ভাই চম্পা সুপার ডুপার, অরুণ বরুণ কিরণমালা সুপার ডুপার, ফোক ছবি তখন হতো। তো সুতরাং এটা সত্যি আমার কাছে এই প্রশ্ন করার পরে অবশ্য আমার মনে হচ্ছে এখন যে জুটি প্রথা ছাড়াও যে আর আলাদা আলাদা মানুষগুলি আমরা দুজন যে নিজের জায়গায় যে জায়গা করে নিতে পেরেছি, যে কাজ করতে পেরেছি মানুষের মনে, সর্বদিকে সফল, দাগ কাটতে পেরেছি, তো সেজন্য কি আমার মনে হয় যে একটা ক্যারিসমেটিক বিষয় আছে এখানে, যে মানুষ মেধা নিয়ে জন্ম হয় না, মেধাকে তৈরি করতে হয়। তখন যদি মেধা থাকেও সেটা তো বোঝা যায় না, তখন কাজে পড়লে মানুষের মেধা বিকশিত হয়। মেধাকে নার্চার করতে গিয়ে অনেক কাঠখড় পোড়াতে হয়। যারা খুব ইচ্ছে করে তারা পৌঁছাতে পারে, যারা মনে করে যে
ঝাটবাংলি পর বিয়া কিংবা আসলাম গেলাম চলে গেলাম আর লাগবে না, তাদের কথা আলাদা। তবে অনেক কষ্ট উনি করেছেন রাজ্জাক সাহেব। আর আমার তো বলাই বাহুল্য যে অভিনয় না বুঝেটা, উনি অবশ্য স্টেজ করেছেন বোধহয় আগে কলকাতাতে, যদি অনেক ভাগ্যবতী আপনারা, কিন্তু আপনি বিশেষ করে আমি আর কি আগে না অভিনয় করিনি, আগে অভিনয় করিনি, একটু একটু নাচতাম এই যা। আপনি তো কখনো কল্পনা করেননি যে আপনি বাংলাদেশের কবরী হবেন? এটা কি কেউ কল্পনা করে নাকি? কল্পনা করতে পারেন? আসলে এটা সৃষ্টিকর্তা যাকে যেভাবে ভাগ্য নির্ধারণ করে দেয়, নির্ধারণ করে দিয়েছেন। আবার সৃষ্টিকর্তা এটাও বলেছেন তোমার ভাগ্যের অন্বেষণে তুমি বেরো, আমি তোমাকে সাহায্য করব। আচ্ছা, আমি কবরী বসে আপা, থাকলে তো মানুষ হতো না। যে বলে যে নায়করাজ রাজ্জাক স্যারের সাথে আপনার প্রেম ছিল, সেটা কি সত্যি? প্রেম বলতে তুমি কি আমাদের জুটি মানে প্রথা আমরা প্রেম না, বলছো? একদম লিগ্যাল প্রেম, মানে ভালোবাসতাম। Legal। I প্রেম love আবার you, ইলিগেল হয় I না, প্রেম love you। কিন্তু Illegal হয়। ইলিগেল হয় না। প্রেম প্রেম কিন্তু লিগ্যাল। আচ্ছা। প্রেম কি ইলিগেল বলছো কেন? মানে আপনি বলতেছেন যে কোন প্রেম? আমি সেটা না, আমি বলতেছি কি যেটা সিনেমার সনাতন আমরা প্রেম। জুটির প্রেম? না না না, সিনেমা একদম বাস্তব জীবনে কবরীকে বাস্তব ছাড়া আমি জীবনে- বাঁচবো না। শোনো আমি বলি, রাজ্জাককে ছাড়া আমি রাজ্জাক সাহেব বাঁচবো না। যদি থাকতেন আজকে খুবই ভালো হতো। মানে কি বলতেন, আমি একটা ধমক দিয়ে বসাই দিতাম, এই চুপ থাকেন তো, আমি আগে বলিনি। তারপর উনি একটা ধমক খেয়ে যাই, আমি আগে বলি। আমার মধ্যে কিন্তু এরকম খুনসুটি লেগেই থাকতো। এখন যদি আমি প্রেমের কথা বলতে যাই, একটু খোলাখুলি একটা বলেন আজকে মানুষের আপা, সাথে আজকে না, একটু খোলাখুলি বলেন। খোলাখুলি আর বন্ধের কোনো বিষয় নাই। জি। এটা আমার বলার উপরে নির্ভর করছে। এখন যদি আমি বলি যে এটাই আমার খোলাখুলি, তুমি তো বলার কিছু নেই। অবশ্যই না। কিন্তু আমার মনে হয় যে যারা অভিনয় শিল্পী, যারা সাহিত্যের শিল্পী, যারা রাজনীতির শিল্পী, প্রত্যেক মানুষের কিন্তু আমাদের একটা প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে কিন্তু আমরা প্রত্যেকেই শিল্পী। জি। আমরা এই মঞ্চের মধ্যে, পৃথিবীর মঞ্চ, এই পৃথিবীর মঞ্চের মধ্যে কিন্তু আমরা ষষ্ঠ নাটক স্থানে করে কাজ করে বেড়াচ্ছি। যাচ্ছি, কেউ নীরবে কেউ সরবে, এটা হচ্ছে কথা। তো সুতরাং প্রেমে যদি না থাকবে তাহলে সেই জুটি পপুলারই বা হবে কেমন করে? প্রেম নিশ্চয়ই ছিল। সেই প্রেম কতটুকুন ভার বইতে পারে সেটাই হচ্ছে প্রশ্ন। জি। এখন যদি তুমি বলো কি প্রেম, কোন প্রেম, এটা বিশ্লেষণ করা ইটস ভেরি ডিফিকাল্ট। আমি এটা বিশ্লেষণও চাই না, আমি জানতে চাইছিলাম প্রেম ছিল কিনা। প্রেম ছিল। অফকোর্স প্রেম ছিল। প্রেমের প্রথম কে পড়েছিল, রাজ্জাক স্যার না আপনি? তাহলে তো যে ওই গানটাই গাইতে হয় একটু, যদি থাকতে তোমাদের। জি। কে প্রথম কাছে এসেছিল, কে প্রথম কথা দিয়েছিল? এটা কোন ছবির গান ছিল? এটা ছবির না। আচ্ছা। এটা হলো যে গানটা ভুলে গেছি, ওই যে শ্রীকান্ত আচার্য। আচ্ছা, কে প্রথম কাছে এসেছিল? কে প্রথম কাছে এসেছিল, এটা কে দুইজনই প্রথম কথা কনফিউজড হয়েছিল। আপনারা। না, তবে আমি একটা কথা বলতে পারি যে রাজ্জাক সাহেব আমার বেশ অনেক সিনিয়র ছিলেন, হলেও একটা শিশু সুলভ সম্পর্ক কিংবা বন্ধুত্ব আমাদের মধ্যে এমনই প্রগাঢ় ছিল, ওইগুলি চিন্তা করি নেই। আর প্রেমের যে সংজ্ঞা ছোটবেলা থেকে শুনে আসছি, যার সাথে প্রেম হবে তাকে বিয়ে করতে হবে, এটা কিন্তু এক সময় আমাদের বড় বোন, তাদেরও বড় বোন, কি এমনকি আমাদের সময়ও, আমার কিন্তু সময়। এই সাবকন্টিনেন্টে, মানে কলকাতা এবং ইন্ডিয়াতে দুটি জনপ্রিয় জুটির ক্ষেত্রেই সেই একই রকম ঘটনা ঘটেছে। উত্তম কুমার সুচিত্রা সেনের প্রেম ছিল কিন্তু বিয়ে হয়নি, রাজ্জাক কবরীর প্রেম ছিল কিন্তু বিয়ে হয়নি। না না না, সেটা তো ভিন্ন কথা। প্রেম থাকলে, আমি বলছি যে সেই সময়কার কথা, মানে প্রেম করবে যার সাথে, তার সাথে বিয়ে হতে হবে। কিন্তু রাজ্জাক সাহেবের সাথে কিন্তু আমি মানে অদেখা ছাড়া ছবির মধ্যে এসে কিন্তু প্রেম হয়েছে। ছবির আগে কিন্তু তাকে আমি চিনতাম না। সিনেমা প্রেম করতে হবার গিয়ে প্রশ্নই প্রেম হয়েছে। আসে, সিনেমা সিনেমা করতে করতে গিয়ে। গিয়ে, তো সুতরাং প্রশ্ন আসে না যে ওনার সাথে প্রেম করছি বিয়ে করব বলে। ওনার সাথে প্রেম হয়েছে, প্রেম করেছি না, প্রেম হয়েছে। প্রেম হয়েছে প্রফেশনাল খাতিরে, পেশার খাতিরে। এবং সেটা কখন অজান্তে যে এত কাছাকাছি হয়ে গেছে প্রেমটা, কিন্তু আমরা কখনো এটা ভাবি নাই যে বিয়ে করব কিংবা উনি আমাকে অ্যাপ্রোচ করবে কিংবা আমি ওনাকে অ্যাপ্রোচ করব, কিন্তু এরকম ঘটনা ভেতরে হয়নি। একটি প্রগাঢ় টান ছিল। অবশ্যই টান ছিল। যখনই ওই এফডিসিতে ঢোকার সময় থেকেই টান শুরু হয়ে যায়, টানাটানি, টান, ঝগড়াঝাটি, হোয়াট এভার। তখন আমরা যে চরিত্রটা করছি, যে মানুষ কেন বলে, যে অনেক লোক এরকমও বলে, ইস রাজ্জাক কবরী বিয়ে করলে ভালো হতো। আসলে ভালো হতো না, এটাও আমি দ্বিমত পোষণ করছি, কারণ আমাদের দুজনের মাইন্ডসেট একদম সম্পূর্ণ বিপরীতমুখী। আপনারা সবসময় খুনসুটি এবং না, ঝগড়াঝাটির মধ্যে খুনসুটি থাকতেন। লাগতো, প্রতিযোগিতা ছিল, মেধার প্রতিযোগিতা ছিল, যার জন্য কে কার থেকে ভালো কাজ করতে পারে, এই বিষয়গুলি খুব খুব কাজ করতো। তো যার জন্য ওনার সাথে নিরলসভাবে আমার সময়গুলি যায়নি, কখনো উত্থান, কখনো পতন, কখনো ঝগড়া, কখনো কাজ করব না। একটি কথা আছে আপা, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরে ঠেলে দেয়। ইউ ক্যান সে, মানে কিন্তু আমি যে বললাম, আমাদের যেহেতু ওই বিয়ে করার কোনো প্ল্যান ছিল না কিংবা অনেক কাছে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, সেজন্য যে পরাহত হইনি, মানে ওনারও কিছু যায় আসেনি,
আমারও কিছু যায় আসেনি, কিন্তু সিনেমা যখন করেছি, কাজ যখন করেছি, আমার আসে বই কি। ওনারও নিশ্চয়ই ওরকম একটা ফিলিংস ছিল, কারণ আমার সাথে যে স্বাচ্ছন্দ্যভাবে উনি কাজ করতেন, আমি যেরকমভাবে ওনার সাথে স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতাম, তখন কিন্তু ওই কাজ করার সময় কখনো পিছে ফিরে তাকাইনি যে আমি কবরী বাড়ি থেকে এসেছি, আমার বাচ্চা, আমার সংসার, ওগুলি কিন্তু ভাববারও কোনো অবকাশ ছিল না। উই ওয়্যার সো ইনভলভ, মানে ওই কাজের প্রতি মনে হচ্ছিল যে আমরা সত্যি সত্যি ওই দুইটা চরিত্র, সত্যি সত্যি বুঝি ওই প্রেমিক প্রেমিকা, যেমন করে চোখের ভাষা, মনের ভাষা, মুখের ভাষা, চাউনির ভাষা। এমনকি আমার মনে হয় আমি যখন সিনেমাগুলি দেখি তখন আমার ব্রেন রিকল করে আমাকে যে আচ্ছা তখন কি আমি বুঝে শুনে করেছিলাম না, তখন কিন্তু সত্যিকারের রাজ্জাক সাহেব ওরফে দ্যাট ক্যারেক্টার, এক্স্যাক্টলি। তখন উনি ওই ক্যারেক্টারে, আমি এই ক্যারেক্টার, কিন্তু আমরা দুজনেই কিন্তু কপরি রাজ্জাক। তারপরেও কিন্তু ভালোবাসাটা স্তব্ধ হয়ে থাকেনি, এটা নদীর মতন বহমান হয়ে কিন্তু আপা এত দূরে এসছে। একটা রিউমার আছে যে কোনো এক সমস্যায় আপনারা একসাথে ঝগড়া হয়েছিল আপনাদের, এবং এরপর থেকে একসাথে ছবি করা বন্ধ করে দিয়েছিলেন। 20 বছর ছবি করিনি। এটা এই ঝগড়াটা কেন করেছিলেন? আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি ডেকো সেন্স অফ হিউমারে, বা কি কারণে করেছিলেন? না, এটা একেবারে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর মতন, মানে একটু হওয়ার খোলাখুলি একটু কথাও না। বলবেন যে কেন হয়েছিল? না, আমরা ক্রিকেট খেলতে গেছিলাম, ফান্ড রেজ করার জন্য ক্রিকেট খেলতে গেছিলাম চিটং। শাবানা ছিল, ববিতা ছিল, তারপরে রাজ্জাক সাহেব ছিলেন, আমার একটা বন্ধু ছিল মনোয়ার, চিত্রালীর ফটোগ্রাফার, চিফ ফটোগ্রাফার ও ছিল, মর্নিং নিউজের একটা রিপোর্টার ছিল জয়নুল, ও ছিল, অনেক লোক আমরা। তো রাজ্জাক কি যেন একটা কথা নিয়ে আমাকে কি যেন একটা বললো হঠাৎ করে। তা আমি যে কেন আপনি এই কথাটা বললেন, বলছে কী হয়েছে আপনাকে এই কথাটা বললে, আপনি তো এটা করেছেন, কী করেছে মনে নাই আজকে। তা আমি না, আমি করি নাই, আর যদি করেও থাকি আপনারা এত সাহস কেন যে আপনি আমার সামনে এসে কথা বলবেন কিংবা আমাকে শাসন করবেন, এই একটা কথা দুইটা কথাই লাগালাগি, এমনই ঝগড়া হয়ে গেল। ঝগড়া একদম ঝগড়া, কেউ কেউ চিনিও না, মনে হয় যে ও একটা বাইরের একটা মানুষ। আলমগীর ছিল, আচ্ছা, শাবানার হাজবেন্ড ছিল, ওরা ছিল, কিন্তু না আমি দেখতেছি তখন ওরা কি ছিল কি ওই স্পটে কিংবা বাইরে কোথাও কেউ কিন্তু এগিয়ে আসছে না। তখন মনোয়ার আর দুই জার্নালিস্ট মিলে তখন রাজ্জাককে থামালো। তখন ওরা কি করলো, আমাকে ফেলে চিটাঙে চলে এসছে, এই টিম সব ফেলে। তখন আমি মানে আই ওয়াজ শকড। তখন আমাকে শাবানার হাজবেন্ড, স্টিল আই রিমেম্বার হিম, খুবই ভালো ভদ্রলোক সাদেক সাহেব, সে বলে যে ম্যাডাম আপনি চিন্তা করেন না, আমরা আছি না, আমি আপনাকে নিয়ে বাসায় পৌঁছে দেবো ঢাকা যেয়ে। তারপর আমি থামলাম, আমি ওদের সাথে, সেই থেকে রাজ্জাকের সাথে আমরা আবার ছবিতে চুক্তিবদ্ধ ছিলাম। তখন আমি ডাইরেক্টরকে, দিলীপ বিশ্বাস ছিল ডাইরেক্টর, বন্ধু বোধহয় ছবিটার নাম। তখন আমি যে দিলীপ দা, আমি রাজ্জাকের সাথে কাজ করব না, রাজ্জাকও বোধহয় আমার সাথে কাজ করবে না, আপনারা জেনে আসেন। আমি চাচ্ছিলাম কিন্তু প্যাচ আপ করতে, কিন্তু আনফর্চুনেটলি কাজী জহির সাহেব উনি রাজি ছিলেন প্যাচ আপ করাতে, কিন্তু কেউ এটাতে ফায়দা লুটেছে, যেমন অন্য নায়িকাকে ঢুকানো, পলিটিক্সও আমাদের এখানে এসছে। হ্যাঁ, পলিটিক্স সব। তবে আমি একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে আমি যখন অভিনয় করতে এসেছি আমি পলিটিক্স করি নাই, এবং আমি যখন পলিটিক্স করতে গেছি আমি অভিনয় করিনি। বাহ, এটা খুবই মারাত্মক কথা। আপা, আপনি বলছিলেন সেই সময় এক গোষ্ঠী কোন নায়িকাকে ঢোকানোর জন্য পলিটিক্স করছিল, ওই কোন নায়িকারা কারা ছিল? না, ওইটা আর বলতে চাই না, কারণ প্রত্যেকের একটা সম্মান আছে, আজকে ওনারা অনেক বড় প্রতিষ্ঠিত হয়েছেন। তখন না এক চিঠি অভিনয়, মানে আমি রাজ্জাক, আমাদের সময় নাই হাতে, সকালবেলা 8টার সময় সেটে ঢুকি এফডিসিতে, আউটডোর যেগুলি থাকবে সেগুলি পরের লটে, ইনডোর যেগুলি থাকবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সব ফ্লোর ঘুরে কাজ করতেছি আমরা দুজনেই। বলছি আমাদের হাতে সময় নেই, যখন সময় দিবেন তখন টাকা বাসায় এসে দিয়ে যাবে ডিস্ট্রিবিউটার। ওই স্বর্ণালী যুগে আপনারা কেমন টাকা পেতেন এক একটা সিনেমাতে? ধরেন আমরা যদি আমি অবশ্য সেই সময়কার টাকা, আমরা যে 71-এ আগে যে ছবিতে কাজ করেছি, আমার গাড়ি কিনেছি আমি, নতুন গাড়ি, রিকন্ডিশন না, কিন্তু টয়োটা করোলা কিনেছিলাম 25,000 টাকা। তাহলে আপনি বুঝতে পারেন যে আমার কত টাকা দিত তখন, এক্স্যাক্টলি ফিগারটা মনে নাই, কিন্তু ওই টাকাটার অনেক মান ছিল। স্বাধীনতার আগে পর্যন্ত 1 টাকায় 16টা ডিম পাওয়া যেত, আজকে কি চিন্তা করা যায়? 5 টাকা চালের মন পাওয়া যেত, আজকে কি চিন্তা করা যায়? তো ওই রেশিওতে আমাদের টাকা দিত, এবং আমি আর রাজ্জাক হাইয়েস্ট অ্যামাউন্ট আমরাই পেতাম ওই সময়। আপনাদের জুটির সর্বশ্রেষ্ঠ ছবি কোনটি, যদি আপনাকে একটি ছবির কথা বলি? জুটির ছবি হলে এই রাজ্জাক সাহেবের সাথে আমার অনেকগুলি ছবি মানুষের মনে মনে, তবে অনেকে বলে ময়নামতি,
ময়নামতি আমরা যখন কাজ করি তখন শুরু বিগিনিং রাজ্জাকের সাথে আমার পরিচয়ের শুরুটার দিকটা, তখন বোধহয় আমার মনে হয় একদম ইমোশনে ভরপুর মনে হচ্ছে সত্যি সত্যি ময়না রাজ্জাক ওদিন না থাকলে আড্ডা জমছে না, আমি না আসলে হাসাহাসি হচ্ছে না, মানে মারামারি হচ্ছে না। তখনকার একদম অ্যাটমসফিয়ারটা ছিল একদম সম্পূর্ণ ভিন্ন। এবং সত্যি আমি বলতে গেলে আজকে আমার দ্বিধা নেই, উনি বেঁচে থাকলে আমি বারবার এই কথাটা রাজ্জাক সাহেবের মৃত্যুর পরে খুব অনুভব করেছি যে সত্যি সত্যি যে এই সময়গুলি কেন কাজে লাগালাম না কিংবা ডাকলাম না কেন, এটা ঠুসাঠুসি হতো, আরও অনেক কথা হতো, গল্প হতো। কিন্তু আমি এও বুঝেছি যে সাম হাও কেমন যেন একটা পিছে টান হয়ে গেল, যে সেই রমরমা সময়টা আর ফেরত আসে নাই। আস্তে 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 না মানুষ যখন সময় তো বসে থাকে না, সময়গুলি হারিয়ে গেছিলো আমাদের কাছ থেকে। যে রমরমা পরিবেশ নিয়ে কবরী রাজ্জাকের যে উৎফুল্লতা নিয়ে, যে হাসি খুশি নিয়ে হৈ হৈ রঙ্গিলার মতন, কিংবা সে যে কেন এলো না, এই যে অভিমান, সেই মান অভিমানের জায়গাটুকু কেমন করে যেন হটতে শুরু করলো, পিছে হটতে শুরু করলো, যার জন্য আমি রাজ্জাক সাহেব দুজনে আমরা একজন আরেকজনকে হারিয়ে ফেলেছি। কারণ আমি কেন বলি এই কথাটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো যে ওই যে আমরা বিয়ে করার জন্য প্রেম করি নাই, ছবির জন্য প্রেম করেছি। কিন্তু আমি তাও বলছি যে তখনও কিন্তু প্রেম অধিষ্ঠিত ছিল। যখন ক্যারেক্টারাইজেশনে ঢুকে যায়, কবরী রাজ্জাক ঠিক আছে, কিন্তু যে দুটি আমার নাম যদি জরিনা হয়, ওনার নাম যদি রহিম হয়, রহিম আর জরিনার প্রেম ছিল কিন্তু সত্যি। হুইচ ইউ আস্ক মি, এক্স্যাক্টলি, যে কোন প্রেমটা তাহলে সত্যি, আপনি কবরী রাজ্জাক নাকি জরিনা রহিমের প্রেম, কোনটা? দুটো প্রেমই মিলেমিশে একাকার না, এই প্রেমটা ছিল একেবারে একটা, আমি বলি মানে এটা নিটোল একটা বন্ধুত্ব, যদিও ট্রাস্টেড ফ্রেন্ড, মানে ফ্রেন্ডলি এরকম যে চুটি আড্ডা মারা সারাদিন এরকম কিন্তু সময় হয়নি। শুটিংয়ে গেছে, ওখানে আড্ডা হয়েছে, কিংবা হয়তো আমার অনেক জ্বর, একটা আমরা অবাক পৃথিবীতে ছবি শুটিং করতে গেছিলাম, এত গরম ছিল, আমি দৌড়ে আসতেছি রাঙামাটি বোধহয়, আমাদের মুস্তাফা সাহেব ছিলেন ডিরেক্টর, উনি বেচারা মারা গেছেন। খুব সুন্দর ছবি বানিয়েছিল, একটা ভীষণ সুন্দর ছবি, আমি আর শাবানা, মানে কম্পিটিশন হয়েছে আমার আর শাবানার মধ্যে আর কি। যাই হোক, তখন আমি যে দৌড়ে আসতেছি না, একদম ডিচ, আমি দেখি নাই, আরেকটু স্টেপ দিলেই কিন্তু পড়ে। রাজ্জাক সাহেব কিন্তু পাশে দাঁড়িয়েছিল, ওনার কিন্তু শর্ট ছিল না, উনি দেখতেছে আমি মাথা ঘুরে না পড়ে যাচ্ছিলাম, উনি একদম বাইরে থেকে এসে আমাকে জড়িয়ে ধরে আমাকে আটকাইছে। জাস্ট সি, যে ফিলিংস যে ছিল না, ফিলিংস না থাকলে কোনোদিন মানুষ বড় হতে পারে না। মানুষের মধ্যে যদি প্রেম না থাকে, সে মানুষ বড় হতে পারে না, সত্যিকারের শিল্পী হতে পারে না, সত্যিকারের সাহিত্যিক হতে পারে না। প্রেম থাকতে হবে, মানে ইমোশন থাকতে হবে, ভালোবাসতে হবে, কো আর্টিস্টকে ভালোবাসতে হবে, পেশাকে ভালোবাসতে হবে। আমি তো মনে করি আমার পেশাই হচ্ছে আমার নামাজ, আমার পেশাই হচ্ছে আমার প্রার্থনা। তো সুতরাং সেখানে যে প্রেমটা ওনার সাথে আমার ছিল, সেই প্রেমটা প্রার্থনার মতোই, সেখানে কোনো নোংরামি ছিল না, কিংবা কোনো লুকিয়ে চুবিয়ে দেখার কোনো বিষয় ছিল না। আমরা বুঝতে পেরেছি, এবং এই মহান জুটির প্রতি আমাদের শ্রদ্ধা রইল। আমরা তো একজনকে হারিয়ে ফেলেছি, আপনি আমাদের সামনে জীবন্ত কিংবদন্তি, আপনি দীর্ঘদিন আমাদের কাছে থাকুন, আমাদের কাছে আমাদের সামনে সময় শেষ না, আমি আরো অনেক কথা বলবো, আমি আপনাকে একটু আমি বিশেষণ দিতে চাচ্ছিলাম। আপা, আমাদের একটা সেগমেন্ট এই অনুষ্ঠানের থাকে, আপনি আরাম করে বসতে পারেন চাইলে, থাকে যেটা হচ্ছে যে আমি আপনাকে কিছু নাম বলবো, আপনি সেই নামগুলোর পাশে বিশেষণ বসাবেন আপনার উপলব্ধি থেকে। ধরেন আমি একজনের নাম বললাম, সে কেমন আপনার ভাষায়, আপনার অবজারভেশনে, ভালো হোক মন্দ হোক, আপনি একটু সততার সাথে সেই উত্তরগুলি দিবেন। নায়ক আলমগীর, মানে সে কেমন, তার হ্যাঁ আপনার দৃষ্টিতে সে কেমন, একটা বিশেষণ। সুদর্শন। নায়ক ফারুক, হলো যে আমজনতা। নায়ক সোহেল রানা, উনি হচ্ছেন বিশেষ ক্লাস, ওনার একটা ক্লাস। নায়ক জাফর ইকবাল, ইয়াংদের কাছে হি ওয়াজ ভেরি পপুলার। নায়ক ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চনের কথা আমি অবশ্যই এইটুকুন বলতে চাই যে মেবি হয়তো কোন ডাইরেক্টর আরও ভালো ডিরেক্টরের হাতে পড়লে কি আরও ভালো করতে পারতো, আই ডোন্ট নো। তবে এটা মনে হয় ঠিক এ গ্রেডের হিরো মনে হয় না আমার। নায়ক ওয়াসিম আরেকটু সি ক্যাটাগরি। নায়ক জাভেদ ভাই তো বেসিক্যালি তো হিরো, উনি পরে হয়েছেন, শখ করে হয়েছেন,
বাট হি ওয়াজ স্টিল হি অ্যালাইভ। উনি খুব ভালো একজন মানুষ, ভালো একজন ডান্সার। আমি বরঞ্চ বলবো যে হিরো থেকে উনি একজন ভালো ডান্স ডিরেক্টর। বুলবুল আহমেদ? বুলবুল সাহেব হচ্ছে সত্যি উনি একজন পরিমিত অভিনেতা, বুঝতে চেষ্টা করতেন, মানে ঠিক একটু সবার থেকে একটু আলাদা, সবার থেকে একটু আলাদা। সবার থেকে একটু আলাদা। ওনার একটা পার্সোনালিটি ছিল সবার থেকে আলাদা। নায়িকা শাবানা? শাবানার অভিনয় হলো আমি যেটা উপলব্ধি করতে পেরেছি, আর ওর সাথে আমি কাজও করেছি, তো ডিরেক্টরদের থেকে শোনা টোনা, শাবানা নিজে থেকে বেরিয়ে আসতে, শাবানার ইয়ে থেকে খাঁচা থেকে বেরিয়ে আসতে কষ্ট হয় তার, মানে শি ইজ ডিপেন্ড অন ডিরেক্টরস, এরকম মনে হয়েছে আমার। পরবর্তীতে যখন রাজ্জাক শাবানার জুটি তৈরি হলো তখন কি আপনার ভেতরে হিংসা হয়েছিল? কবরী আপা, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আবার ফিরে আসছি ডেকো সেন্স অফ হিউমারে। পরবর্তীতে যখন রাজ্জাক শাবানার জুটি তৈরি হলো তখন কি আপনার ভেতরে হিংসা হয়েছিল? কারণ এটা যদি এমনিতে হয় আই ডোন্ট মাইন্ড, হিংসা হয়েছিল এজন্য যে এটার মধ্যে একটা পলিটিক্স ছিল, আচ্ছা, ওটা আমাকে কষ্ট দিয়েছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হলো যে রাজ্জাক শাবানা যখন কাজ করতো তখন আমি বলতাম যে এইটা বোধহয় আমি ওর চাইতে ভালো করতে পারতাম। সেই প্রতিযোগিতাটা শিশু ছিল। সুলভ কতগুলি জিনিস ছিল, কিন্তু আমি মনে করি যে দিস ইজ ভেরি পজিটিভ, যে আমি হলে আরো ভালো করতাম, যে এটা আমার উপলব্ধি। রাজ্জাক সাহেব যদি সে সময় আপনার অনুপস্থিতিতে শাবানা ম্যাডামের সাথে কাজ করে থাকেন, আপনি রাজ্জাক সাহেবের বিকল্প হিসেবে কোন নায়ককে বেশি প্রায়োরিটি দিয়েছিলেন? তখন আমি প্রায়োরিটি দিয়েছিলাম দুজনকে, একজন হলো যে ফারুক, একজন হচ্ছে আলমগীর। আচ্ছা, তো আপনি সাকসেসফুল হয়েছিলেন? অবশ্যই। আলমগীরের সাথে খুব ভালো একটা ছবি হয়েছে আমাদের, লাভ ইন সিমলা, সুপার ডুপার হয়েছে ছবিটা, এবং আমরা সত্যি সত্যি খুবই ভালো অভিনয় করেছি, আমিও আলমগীরও খুব ভালো করেছি। আর ফারুকের সাথে তো বলার অপেক্ষা রাখে না, যে তার সাথে সুজন সখী, আমরা যখন রাজাকের সাথে যখন এই যুদ্ধ চলতেছে তখন আতা ভাই আমাদের দুজনকে কাস্ট করলো, এবং ওই ছবি তো ফাটাফাটি একেবারে ফাটাফাটি। সুপার ডুপার একদম। আতা ভাই মানে খুশি হয়েছেন, আমি বলবো একজন ডিরেক্টর ছবি বানিয়ে যে খুশি হন, আমি আতা ভাইকে দেখেছি, মানে মানে হি ওয়াজ ড্যাম হ্যাপি। বলে তখন আমার কি ওই কাজ সখী, আপনার তুই ভেতর আমার কি এই সখী, জিনিসটা এরকম কাজ করে মায়া করতো করতেন। যে সুজন সখী যখন সুপারহিট হয়ে গেল, যে সবচেয়ে আগে সেটা রাজ্জাক সাহেবের নজরে পড়ুক, এরকম নিশ্চয়ই একটা হ্যাঁ তাই তো। সেটা নিশ্চয়ই কাজ করতো। আমি যে কেমন এখন মজাটা বুঝুক, আমি কেমন করলাম ফারুকের সাথে। ফারুক সত্যি সত্যি মানে ফারুকের সাথেও বেশ হইচই, কথাবার্তা, হাসাহাসি, এগুলি বেশ। একটা জিনিস ভালো আমি দেখি যে আমার সাথে, আমি আর কোনো হিরোইনদের মধ্যে দেখি না, আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি যে জুনিয়র সিনিয়র মাঝবয়সী সব ছেলেদের সাথে আমার একটা বিরাট সখ্যতা, যে কোনো জায়গায় আমাকে লাগিয়ে দিকে আমি ঠিক খাপে খাপে লেগে যাবে এরকম। তা আমাকে ডিফিট দেওয়ার মতন এরকম দেখি নাই, আমি পাই নাই। বাহ। আই এনজয়, মানে আমি এই যে মানে আমি খুব উৎফুল্ল হই, আমি কাজ করতে কবরী আনন্দ আপা, পাই। ববিতা আপা? ববিতা আপা ববিতার অভিনয় আমার মনে হয় মানে মানে মিলেমিশে একাকার হতে একটু কোথায় যেন বাধা থাকে ববিতার, এটা বুঝি আমি। আর সাজ পোশাক ববিতার, আমি বলবো যে শাবানা ইজ বেটার দেন ববিতা, কারণ শাবানা একটু সাদাসিধে কিংবা ডাইরেক্টরকে ফলো করতে চায়, ওপিনিয়ন নেয়, আমার এটা ঠিক আছে, আমি কি এটা পড়তে পারি এরকম। কিন্তু ববিতার মাঝে মাঝে আমার মনে হয় যে ক্যারেক্টারের সাথে অভিনয়ের সাথে পোশাক, তারপরে মেকআপ, গেট আপ, এগুলোর মধ্যে ববিতা একাত্ম হতে পারে না, আমার এরকম মনে হয়। আচ্ছা, সো উনি যখন ইন্টারন্যাশনাল পুরস্কারে ভূষিত হন তখন আপনার কেমন লাগতো যে উনি আসলে সত্যজিৎ রায়ের ছবি করছেন? আমি একটু ক্ল্যারিফিকেশন আসি এটাতে, অনেকদিন বলা হয় না। যখন সত্যজিৎ বাবুর সাথে আমার আগে পরিচয় হয় মুক্তিযুদ্ধের সময়, আমি জহির রায়হান, হাসান ইমাম, আমরা তিনজন একটা ছবি দেখেছিলাম, ছবিটার নাম হচ্ছে প্রতিদ্বন্দ্বী। একটা নতুন হিরো কাজ করেছিল, তখন ছবিটা দেখানোর পরে উনি অনেকক্ষণ আমাদের সবার সাথে কথা বললেন, বলার পরে মানিকদা জিজ্ঞেস, সত্যজিৎ বাবুর ডাক না মানিকদা, সবাই মানিকদাই ডাকে ওনাকে। তখন উনি বললো যে কবরী তোমার কেমন লেগেছে ছবি? আমি যে সর্বনাশ মানিকদা, আমি তো বলার কোনো সাহসেই রাখি না, তবে যেটা আমি বলতে পারি যে আপনার হিরো যে নতুন একেবারে মনে হয়নি, একেবারেই সাবলীল, এত চমৎকার অ্যাক্টিং। বলছে কি তোমার খুব ভালো লেগেছে? আমি যে জি ভালো লেগেছে। তারপর আমাদের যুদ্ধের সময় সে ছেলেটি আমার সাথে কাজও করেছিল, আমরা বিভিন্ন জায়গায় জনমত সৃষ্টির জন্য কাজ করছিলাম।
তখন ওনাকে আমি বলেছিলাম যে আপনার একদম লজ্জা শরমের মাথা খেয়ে বলেছিলাম যে মানিক দা আমি আপনার ছবিতে কাজ করতে চাই। উত্তম কুমারের সাথে আমার দেখা হয়েছিল, ওনাকে উনি আমাকে নিজেই অ্যাপ্রোচ করেছিলেন যে কবরী দেবী আপনার সাথে আমি একটু কাজ করতে চাই, কিন্তু আমার কাছে তো পয়সা নেই যে আপনাদের টাকা দিয়ে সাহায্য করবো, তখন তো আমরা রিফিউজি। যাই হোক আমি যে না না টাকা টুকা লাগবে না, আপনাকে দেখেছি জীবন ধন্য হয়ে গেছে, দেশ যদি স্বাধীন হয় কখন জানি না, যখন দেশ স্বাধীন হবে তখন কিন্তু আপনার সাথে কাজ করবো, কিন্তু আনফর্চুনেটলি আর কাজ করা হয় নাই। সিমিলারলি মানিকদার বিষয়টা আরও বেশি গুরুত্ব বহন করে, এজন্যই মানিকদা আমাকে কথা দিয়েছিলেন যে উনি যদি আমার মতন করে ক্যারেক্টারে কেউ পায় তাহলে উনি ছবিতে আমাকেই নেবেন। তখন তো ববিতা কোথায়, ববিতা তো তখন পাকিস্তানে, ববিতা তো যায় নাই। ববিতা মুক্তিযুদ্ধের সময় কি করেছে আই এম ভেরি সরি টু সে, আমি এখানে একদম আপনি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারেন যে সে কিছুই করে নাই মুক্তিযুদ্ধের সময়। তারা কোনোদিন মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযুদ্ধের কোনো ইন্টারভিউ, কোনো মুক্তিযোদ্ধার বিশ্লেষণ কোনোদিন আমি দেখি নাই। সুচন্দা ববিতা ওদের কাছ থেকে, চম্পা আমি জানি না, কিন্তু আমি আশ্চর্য হয়ে গেছি কি করে সত্যজিৎ ছবিতে সে এন্ট্রি পেল। সেটাও আরেকটা ঘটনা শুনেছি আমি, কিন্তু সে 9 মাসে এখানে ছিল, আর সুচন্দা বোধহয় শেষের দিকে গেছিল বোধহয় ওপারে। কিন্তু যাই হোক, সেটা কি ঘটনা এটাও কি একটু বলবেন? না না বলাই ভালো, একটু বলেন না এসব না, আপা, এসব একটু hints দেন না। না, এগুলো একটু বিতর্কিত হয়ে যায়, কারণ আমি চাই না আপনি তো যে আজকে খোলামেলা কথা বলতেই অশান্তির চাইছেন কথা। উনি। আমি একটুখানি বললাম তাতেই তো বোঝার কথা। অনেকে এমনও বলেছে যে কবরী যে ওখানে আকাশবাণী থেকে কথা বলছে পাকিস্তানে আসবে না ফেরত, আমাকে রওশন জামিল, উনি মারা গেছে বেচারা, তাকে বেহেশতে নসিব হোক, এবং পার্লারে বসে এই কথাগুলি আলোচনা হচ্ছিল। তারা পাকিস্তানে মুক্তিযুদ্ধের সময় পার্লারে বসে কবরী কী করে আসবে, আমি আসার পরও তো আমি অনেক ফেস করতে হয়েছে আমার, আমি তো অকালে, মানুষ মরে যায় না, আমি অকালে ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছিলাম। আমাকে আলমগীর অনেকবার বলেছে যে আপনি কেন ছাড়ছেন ম্যাডাম, প্লিজ আসেন, প্লিজ কাজ করেন। একমাত্র আলমগীর আমাকে অনেক ফোর্স করেছিল আমি যখন চলে আসি, এই পলিটিক্সের জন্যই। আমাকে নিয়ে কেন আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, আমার সতীর্থরাই, আমার নামে অনেক কথা, অনেক পলিটিক্স, আমাকে ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল। যারা করতে পারে না, মুক্তিযুদ্ধে আমি করেছি, কিন্তু মুক্তিযুদ্ধের বেশিরভাগ ছবিতে কাজ করেছি কিন্তু ববিতা, এবং আমারই প্রিয়জন যারা, তারাই নিয়ে। তো পলিটিক্স যে কত উচ্চ মার্গের হয়েছে তখন ওগুলি আর বলতে চাচ্ছি না। এই সমস্ত পলিটিক্স ফিল্মে দেখে এসে আপনি তো পলিটিশিয়ানই হয়ে গেলেন, এবং আমাদের জনপ্রতিনিধি হিসেবে আমাদের সংসদেও আপনি গিয়েছেন। তো আপনি নারায়ণগঞ্জ থেকে সাংসদ হয়েছেন, এবং সেখানে শামীম ওসমান ভাইয়ের সাথে আপনার কি সমস্যা হয়েছিল যে আমরা অনেক শুনেছি যে আপনাদের দুজনের দ্বন্দ্ব, বা আপনি ওনার কাছে হেরে গেলেনই বা কেন? হেরে গেছি না তো, আমি তো জিতে এসেছি। ওনার মতো মানুষের সাথে জিতে আসার ঘটনাটাও শুনতে চাই। আমি হারি নাই, ওর কাছে কি হারবো? চুটকি বাজিয়ে কাজ করেছি 5 বছর, আমাকে প্রধানমন্ত্রী নমিনেট করেছেন। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন নারায়ণগঞ্জবাসীর হাতে আমি কবরীকে তুলে দিলাম, আপনারা ভোট দিয়ে তাকে জিতাবেন, নৌকা মার্কায় ভোট দিবেন, এটা হচ্ছে আমাদের স্লোগান। আমি ওই দলেরই লোক, আওয়ামী লীগ আমার দল, আমি গর্ব করি। তখন আমি যখন কাজ করতে গেলাম তখন হু দ্য হেল হি ইজ, যে ও কথা বলবে কেন? আমাকে প্রধানমন্ত্রী নমিনেট করেছে, আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি সিলেকশনে আসি নাই। উনি কি আপনাকে এমন কোনো কথা বলেছিল যার কারণে আপনি রাগ হয়েছেন? না না না, ওয়েট, আমি সিলেকশনে আসি নাই, আমি কিন্তু ইলেকশন করে এসেছি। নারায়ণগঞ্জ 4-এর ইলেক্টেড, আমি ডোর টু ডোর যায় ভোট চেয়ে আমি পাশ করে আসছি। ঠিক আছে, যে রাজনীতি হচ্ছে একটা কৌশলের খেলা। তো উনি কৌশল করতে গিয়েছিল, আমি জানি না উনি কৌশলে ফেল করেছে। শামীম ওসমান সাহেব আপনার সাথে কৌশলে ফেল করেছে? কৌশলে ফেল করেছে, কিন্তু উনি তো এখন আপনার চেয়ে ভালো অবস্থানে আছেন। কেন আমার চেয়ে কি ভালো অবস্থানে আছে বলো? আমরা যা বুঝি রাজনীতিতে ভালো অবস্থান, সক্রিয় অবস্থানে আছেন। কি কেন আমি কি নিষ্ক্রিয়? উনি সেখানে জনপ্রিয় তো না না, তো নিষ্ক্রিয় আমি তো ওর চাইতে বেশি জনপ্রিয়। আমি এমপি না, কিন্তু আমি অনেক বেশি জনপ্রিয় ওর চাইতে, আমি অনেক সম্মান বয়ে বেড়াচ্ছি। অফকোর্স ভবিষ্যতে কি আপনি আবার ইলেকশন করবেন? না, সেটা কোনো ম্যাটার, এটা আমার মাননীয় প্রধানমন্ত্রী উনি জানেন, ওনার রাজনীতিকে উনি কিভাবে সাজাবেন, কিভাবে, কারণ পুরা এটা একটা সংসার, রাজনীতি সংসারও রাজনীতি হয়। যে উনি যে আজকে এত শক্তিধর বিশ্বের 17 কোটি বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিচ্ছেন, তার অনেক কম্পিউটারাইজ, তার অনেক কিছু নিয়ে ভাবেন, অনেক বুঝতে পারেন। তো সুতরাং উনি যদি মনে করেন যে আমাকে দেবেন, কোথায় দেবেন? এই নারায়ণগঞ্জে যাওয়ার আগে তো আমি একবারও ভাবি নাই যে আমি ইলেকশন করব, আমি জানি যে আমি সিলেকশনে আসবো, আমি ইলেকশন করতে চাইনি। আপনি ইলেকশনের সময় শামীম ওসমান সাহেব কি আপনাকে সাহায্য করেননি? শামীম ওসমান ডেকো সেন্স অফ হিউমারের সাথে থাকুন, বিরতির পর আবার দেখা হচ্ছে কবরী আপাকে নিয়ে ডেকো সেন্স অফ হিউমার। আপনি ইলেকশনের সময় শামীম ওসমান সাহেব কি আপনাকে সাহায্য করেননি? শামীম ওসমান সাহায্য,
ও আমার ভোট কেড়ে নিয়েছে, আমার কর্মী কেড়ে নিয়েছে, আমার আওয়ামী লীগ কর্মীদের কেড়ে নিয়েছে। আমি ছোট ছোট টোকাইদের নিয়ে কাজ করেছি, ওয়ার্ডের ছেলেদের নিয়ে আমি কাজ করেছি। আমাদের যে নেতা ছিল থানা কমিটিতে একটা পরিচালনা করে, ওরা পর্যন্ত বিট্রে করেছে আমার সাথে। আমি তো এতদিন বলিনি এগুলা। একমাত্র প্রধানমন্ত্রী উনি আমার সাপোর্টে ছিলেন বলে আমাদের দলীয় লোকজন আমার সাপোর্টে ছিলেন, এবং আমার নিজের শক্ত হাতে আমি দমন করেছি, শক্ত হাতে। আমি একদম আম জনতার সাথে মিশে গেছি। নারায়ণগঞ্জে যে আইভি রহমান এবং শামীম ওসমান সাহেবের যে দ্বন্দ্ব, এতে আপনি কাকে সমর্থন দেবেন, কাকে না অসমর্থন না না, দেবেন? আমি কিছুই জানি না। আমি কেউকে সমর্থনও দিতে চাই না, কেউর বিরুদ্ধে আমি বলতেও চাই না, কারণ আমি তো ফেস করেছি। যার তাকে ফেস করতে হবে। কারণ আপনাকে যখন একটা জায়গায় নামিয়ে দেওয়া হবে তখন তো আপনি বুঝবেন কিভাবে আপনি ঠেলা সামলাবেন। না সামলাতে পারলেন যান, করেন না। আমি বুঝছি তো, আমি তো জানি যে ও আমাকে বিরক্ত করবে। ও আমাকে শুরু থেকে বলতেছে আপনি টিকবেন না, আমি যদি অ্যাক্টিং করতে চাই আমি কি হিরো হতে পারবো? আমি তুমি জীবনেও হিরো হইতে পারবে না, কিন্তু আমি ঠিক পলিটিক্স করে বাইরে আসতে পারবো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমি ঠিক ইলেকশন করে পাশ করে বেরোবো। হয়তো আপনাকে তো 60% লোক পছন্দই করে না। না আমি, তুমি কি জরিপ করছো? সে ইন্ডিয়াতে বসে বসে আমাকে মোবাইলে আমাকে থ্রেট করতেছে যে আপনি পারবেন না, আপনি পারবেন না, আপনার ওখানে গেলে কি আমি হিরো হতে পারবো? আরে বেটা তুই কি দেখতে হিরোর মতো নাকি? তুই পারবি? তোর মেধা আছে? আমার মেধা আছে, আমি জানি কী করে রাজনীতি। আমি তোমার রাজনীতি আমি করবো না, আমি কবরই রাজনীতি করব। আমি একটা পেশাদারিত্ব জায়গা থেকে যে রাজনীতি, সুতরাং আমি একটা সিস্টেমের মধ্যে বড় হয়েছি। আমি একটা সিস্টেমের মধ্যে থেকে 13 বছর বয়সে আমি বাড়ি ঘর ছেড়ে আমি কাজে নেমেছি। আমি একটা কর্মজীবী মহিলা, আমি সাধারণ মানুষের কাতারের মানুষ। তো সুতরাং খোদা তাআলা অশেষ রহমানের রহিম, মানির মান রাখছেন উনি। আমি যদি হাঁটতামও আমার কষ্ট হতো, কিন্তু মানুষ যে আমাকে ভালোবাসে। তো শামীম ওসমান সাকসেসফুল কিভাবে? আমি তো এমপি না, কিন্তু মানুষ তো আমাকে ভালোবাসে, মানুষ তো আমার কথা শুনতে চায়। ওনার কথা কজনের শুনে আমি জানি না, কিন্তু আমার কথা হচ্ছে বেশি লোকে শুনবে। আপনার কি কোনো অপ্রাপ্তি আছে যে আমাদের তারানা আপা মন্ত্রী, উনিও একজন শিল্পী, কিন্তু আপনি তো এত না, বড় উনি নায়িকা হওয়া শিল্পী তো, সত্ত্বেও আমাদের আপনি তো চলচ্চিত্রের এখানকার তার কোনো তো জায়গা হয় নাই। হতে পারে সে প্রধানমন্ত্রী পছন্দ করেছেন, মনে করেছেন যে সে পারবে, তাকে একটা সুযোগ দিয়েছে। উনি তো নতুনদেরও সুযোগ দেন। কিন্তু আপনারা যারা ওনার কর্মী, তারা যদি সবাই একে অপরের সাথে ঝগড়া করেন তাহলে তো সেই ক্ষতিটা ওনারই হয়। অবশ্যই অবশ্যই। তো সেটা তো আপনারও দায়িত্ব আছে যে এই হ্যাঁ, ধরনের কোনো অবশ্যই, অবশ্যই, ঝামেলায় না জড়ানো। না না, আমি কোনো ঝামেলাতে নাই তো, সেজন্যই তো উনি আমাকে দিয়েছেন একবারের জন্য। যেদিন বলেছেন আমি চাবিটা ওনার হাতে দিয়ে, নারায়ণগঞ্জের চাবি আমি প্রধানমন্ত্রীর হাতে দিয়েছি, কেউর হাতে আমি দিব না। উনি আমাকে দিয়েছে, আমি ওনাকে দিয়েছি। উনি বলছে যে আমাকে দোয়া করেছেন, আমাকে উনি ভালোবাসেন, আমাকে খুবই ভালোবাসেন, আমি ওনাকে খুবই ভালোবাসি। কারণ আমি দলের প্রতি আমি শ্রদ্ধাশীল। বঙ্গবন্ধু যখন মুক্তিযুদ্ধে ডাক দিয়েছে তখন কিন্তু আমি আওয়ামী লীগের 1 পয়সারও সদস্য ছিলাম না। আমি নিজ দায়িত্বে আমি দেশের কাজ করেছি, এবং বঙ্গবন্ধুকে কতটুকু ভালোবাসা থাকলে, যুদ্ধ বুঝি না, কিছুই বুঝি না, যে আমরা এক কাপড়ে গিয়ে রিফিউজি হয়ে কোথাও কোনো সময় ক্ষেপণ না করে একদম মিসেস গান্ধীর কমিটিতে গিয়ে আমি মুক্তিযুদ্ধ করেছি। আপনাকে কোনো মন্ত্রণালয়ের অফার যদি কখনো মাননীয় প্রধানমন্ত্রী দেন, আপনাকে যদি ওপেন দেন, আপনি কোন মন্ত্রণালয়ের মন্ত্রী হতে চাইবেন? আমি তথ্য চাই, কিংবা সমাজ কল্যাণ চাই, কিংবা তথ্য চাই। কেন তথ্য চাই বলবো? বলেন। আচ্ছা, তথ্য চাই এই জন্য যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একদম শেষ, ডুম হয়ে তথ্যে তো মন্ত্রী আছে এবং আমাদের তারানা আপাই না, আছেন। তারা না বুঝবে না। আমি এটাই বলবো যে কারণ এটা আমার শিশু চলচ্চিত্র, এফডিসি, আমার সতীর্থ যারা, তারানা আপাও তো শিল্পী। তারা না না না, উনি তো আমাদের মেইন স্ট্রিমে কোনো কাজই করেন নাই, ওখানে কাজ করেছেন। আর আমি এফডিসির সাথে, আমাদের এই ফিল্মের সাথে আমি এতভাবে জড়িত। আমি 50 বছর ধরে কাজ করছি। 50 বছরে সবসময় কাজ করি নাই, ধরেন ছেটে ছুটে তো 30 বছর কাজ করেছি। সুতরাং এটা ইনস আউট আমি যেভাবে উপলব্ধি করব, আমি যেভাবে ভালোবাসবো, ইনু ভাইও তো অত ভালোবাসবে না, অত বুঝতেও পারবে না। ওনাদের আজকে মন্ত্রণালয়, কালকে ওখানে দিবে, কিংবা পলিটিক্স করে ওনারা, কিংবা যারা যারা পদ পদবীর জন্য পলিটিক্সে আসছে। আমি তো পদের জন্য পলিটিক্স করতে আসিনি, আমি দেশকে ভালোবেসে পলিটিক্সে আসছি। এবং কেন আসছি, আমি ভাবলাম যে আমার ইন্ডাস্ট্রির কোনো উপকার হবে নাকি আমি যদি একজন এমপি হতে পারি। অসংখ্য ধন্যবাদ। আপনার কণ্ঠে 4টা লাইন গান কিন্তু দর্শক শুনতেই চায়। এই গান গুন কি এত সিরিয়াস ম্যাটার নিয়ে তুমি আলোচনা করতেছো? আমি গান গুন গাবো না, আমরা উঠি নামি আমরা সিরিয়াস থেকে হালকা হই, হালকা থেকে সিরিয়াস হবে না আমি জানি না। না, তবে এটা ঠিক, আমাদের ইন্ডাস্ট্রিতে আমি যে কথাগুলি বলি আমাদের সত্যের জন্য, আমাদের রাজনীতির জন্য, আমাদের ভালো রাজনীতির জন্য। কারণ আমি যে দলের হয়ে, আমি 1 পয়সার সদস্য না হয়ে, যে আমি মুক্তিযুদ্ধ, আমাদের দেশের মানুষ, আমি কবরী, আমি পাশের বাড়ির মানুষ, আমি আম জনতার মানুষ হিসেবে আমি পরিচিত হতে চাই। এবং আমি চাই আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের যে কালচার, আমাদের যে সংস্কৃতি,
এই যে সাংস্কৃতিক পরিমণ্ডলটাকে যেন আরো ঝলমল হয়ে উঠতে পারে, আরো যেন শত কবরই এখানে যেন জন্ম হতে পারে, আমি সেই প্রত্যাশায়, অবশ্যই। যে আমি পলিটিক্স করি কিন্তু সেই প্রত্যাশায় যেন যে আমি আমরা এখানে আপনার- কিছু কাজ করে আমরা যেতে পারি। আপনার মর্মটা বুঝেছি আপা, এবং আমরা আপনার প্রতি শ্রদ্ধাশীল। এখন 4টা লাইন গান না আমরা না, যা শুনবো। আমি গান গাবো না, আমি আপা, গানের জন্য এটা তৈরি তো হইনি। গাইতে কি হবে। গান গাবো, যা যে কোনো একটি 4টা তোমার লাইন। মিউজিক নাই, আপা, গলা তারপরে, যখন সুরেলা হয়। তারপরে কি বলে যে বেহালা নাই, আপা, তবলা নাই, আমি সেতার নাই। আপনার পাশে এই, বসি, যা, 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 যা। আপনি না, গান না, গাবেন, আমি না, না, গানটা তুমি শুনবো। তুমি শুনো, আমাকে বলেছো তুমি যে আমাকে প্রশ্ন করবে, তারপরে কি আয়নাতে না, আমি ওটা তো আমার গান না, ওই মুখ- আমি জানি না, ওটা হচ্ছে শাবনামা রাজ্জাক। ও শবনমের গান আপনি না, গাইবেন না? গাইবো না, না আমি জানি না ওই গানটা। আচ্ছা, আপনি আপনার আমি কি একটি- গান গাইছি আপনার- রাজ্জাকের সাথে? সে যে কেন এলো না ওই একটুখানি বলেন না। কতবার সাবিনার সাথে গাইলাম, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, বলো মালা গেথে আমি কাঁধে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, না ভালো লাগে না। থ্যাংক ইউ ভেরি মাচ কবরী আপা, আপনি আসেন, আমি দর্শকের সাথে আপনাকে নিয়ে একটু কথা বলবো। আমাদের কথা শেষ, আমাদের থ্যাংক ইউ। অনুষ্ঠান শেষ, আমরা এখন দর্শকের কাছ থেকে বিদায় নেব। কবরী আপা, সত্যি আমি মুগ্ধ, আজকে আমি আলোকিত আচ্ছা, এবং আমি ধন্য। তার মধ্যে একটু বলি, এই কথাগুলি নিশ্চয়ই সবার ক্ষেত্রে বলো। সবার ক্ষেত্রে বলি, কিন্তু যখন যখন আসলে মন থেকে কারো কারো ক্ষেত্রে বলি, তার ভেতর আপনি অন্যতম। কারণ আপনি বুঝতেই পারছেন যে আপনার মতো একজন মহানায়িকার সামনে আমার মতো একজন তুচ্ছ তাচ্ছিল্য মানুষ দাঁড়িয়ে কথা বলতে পারছি, ছোট্ট শিল্পী আমি ধন্য। আমার দর্শক আজকে অনেক ইনফরমেশন পেয়েছে। তবে একটি কথা আমি বলতে চাই, যে কথা বলতে গেলে অনেক সময় হয়তো একটু বেশিই বলা হয়ে যায়, আবার অনেক সময় কথা বুঝতেও মানুষ ভুল করে। কবরী আপা যা বলতে চেয়েছে, হয়তোবা যে কঠিন কথাগুলো উনি বলেছেন, সে কঠিন কথাগুলো হয়তো উনি কঠিন করে বলতে চাননি, হয়তো পরিস্থিতিতে হয়ে গেছে। সো আমরা না, সবাইকে বলবো কিন্তু- যে সহজভাবে না, সবকিছু গ্রহণ করার না, জন্য। কিন্তু এইটা ঠিক, কঠিন কথা বলেছি, কঠিন কথা বলি নাই, সত্যি কথা বলেছি। সত্যি কথাটা বলতে পারিনি এতদিন ধরে, মানে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আমি তোমাকে থ্যাঙ্কস জানাই যে তুমি আমাকে বাধ্য করেছো এসব কথা বলতে। ওকে আমি কাঠগড়ায় দাঁড় করিয়ে গেলাম, কেউ যদি কোনো আপত্তি করে তাহলে ওর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, আমার কোনো আপত্তি আমি নেই। খুবই সাধারণ মানুষ, আমার সাথে যোগাযোগ করলে আমি কবরী আপার বাসার ঠিকানা জানিয়ে দিব, আমি বাসার কোনো ঠিকানাটা আমার জানি। ঠিকানা, আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকবো। Thank you very much. কারণ আমি সত্যি কথা বলেছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জানি না কি ভুলচুক করেছি, তবে সবসময় চাই আপনাদের থেকে সহযোগিতা, চাই আপনাদের থেকে দোয়া, চাই আপনারা শেখাবেন, আপনাদের থেকে শিখবো, অনেক কিছু শেখার আছে। সুতরাং তুমি আজকে যে অনুষ্ঠানটা করেছো, যদিও আমার অত পছন্দের অনুষ্ঠান ছিল না, এটাও আমি বলতে চাই, যে কারণ নামটা আমার পছন্দ না, এটা আরেকটা সুন্দর নাম হতে পারতো, কিংবা বাংলা নাম হতে পারতো, হোয়াট এভার। তারপর আমি বলি যে তুমি সাহস করে আমাকে যে ডেকেছো, তুমি বকা শুনো নাই, এটা তো তোমার ভাগ্যি। কারণ আমি যে কোনো অনুষ্ঠানে গেলে আগে প্রথম শিক্ষা দিই, এই এটা কেন করেছো, এটা কেন করেছো, এটা ঠিক হয় নাই, অমুকটা তমুকটা বলি না। কেন বলি না জানো? আমি সবসময় নতুনদের ভালোবাসি, আমি আগামী ভালোবাসি, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন বাস্তবায়নের পক্ষে আমি কাজ করি। সুতরাং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসবেন, বই কিনুন, বই পড়ুন। তো কবরী আপা, আপনার জন্য আমাদের ডেকোর পক্ষ থেকে ছোট একটু উপহার আছে। আমি আপনাকে এই মাথায় উপহারটি নিবো? আমি মাথায় নিয়ে আপনার বাড়ি পৌঁছে দিচ্ছি। দর্শকের কাছ থেকে বিদায়টা নিতে আমাকে একটু সময় দিন। Sure. দর্শক, এই ডেকোর গিফট হাতে নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে আবার নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। গুড নাইট।